ভারতের নাগরিককে যদি হত্যা করতাম, তাহলে এই সংখ্যাটা ১,১২০ এর জায়গায় ৫০০ নেমে আসতো। গত ১৫ বছরে ১৬ বছরে ১,১২০ জন মানুষ হত্যা করা হয়েছে। প্রতিবাদে আমি একজন ভারতের নাগরিককে যদি হত্যা করতাম, তাহলে এই সংখ্যাটা ১,১২০ এর জায়গায় ৫০০ নেমে আসতো। ঠিক আছে? আপনি যদি প্রতি উত্তরে ১০ জন ভারতীয় নাগরিককে হত্যা করতে পারতেন, হ্যাঁ? এই যে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে, তাহলে এই সংখ্যা ১০০ তে নেমে আসতো। আর যদি আপনি ৫০ জনকে মারতে পারতেন, তাহলে ওই ৫০ জনে স্থির হয়ে যেত, একজন বাংলাদেশীও আর নেক্সট খুন হতো না। তো যদি সম্ভব হয় মিসাইল মেরে এসব বাঁধ ভেঙে দেওয়া উচিত। মিসাইল, বোমা-টোমা যা আছে এসব আমাদের গেরিলা স্টাইলে ১৯৭১ সালে আমরা যেরকম যুদ্ধ করছি, এ সকল বাঁধের নির্মাণ এগুলো সব ডিনামাইট দিয়ে ভেঙে দেওয়া উচিত। হরদম গরু কেটে, কেটে বিদেশে বিক্রি করছে। মুসলিম কান্ট্রি গুলোতে বিক্রি করছে। তাই না? তো এটাতে তারা কাটতে পারে, বিক্রি করতে পারে, ব্যবসা করতে পারে। আমাদের খাওয়ার রুচি অভিরুচি নিয়ে তারা এভাবে খোঁচাখুচি করার কি আছে? তারা তো কাটা বন্ধ করুক। কেন কাটে তারা? এটা কাটছে কেন তারা? হ্যাঁ? আর তারা এটা রপ্তানিতে সেরা কেন? বলেন এটা রপ্তানিতে সেরা কেন তারা? এটা উত্তর দিতে পারবে? পারবে না। আমি সিম্পল ভারত বিষয়ে কয়েকটা কথা বলি। ভারতের গণমাধ্যম শেখ হাসিনার পতনের পরে যে আচরণ করছে, যে এটা একটা মৃগী রোগীর মতো আমরা যেটা দেখছি। মৃগী রোগী হঠাৎ করে ছটফট করে পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ভারতের গণমাধ্যমগুলো সেম একই আচরণ করছে। এবং এই আচরণের কারণে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের সাথে আমরা সামনে বসতে বিব্রত লাগে। কথা বলতে বিব্রত লাগে। বন্ধুদের সাথে ফোন দিতে বিব্রত লাগে। এটা তারা ইনটেনশনালি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করছে। ঠিক আছে? এটা হিন্দুদেরকে অনুধাবন করতে হবে। তাদেরকে বিপদে ফেলাচ্ছে। তাদের ব্যবসা-বাণিজ্যকে বিপদে ফেলাচ্ছে। সামাজিক সম্পর্ক নষ্ট হওয়া মানে কি? আমাদের সাথে হিন্দুদের সম্পর্ক নষ্ট হওয়া মানে কি? হিন্দুদের ব্যবসা-বাণিজ্যে আমরা যাব না। হিন্দুরা আমাদের ব্যবসা-বাণিজ্যে আসবে না। এটা কতটুকু প্রভাব হিন্দুদের উপর পড়ছে? আপনার হলো চিন্ময় মাঠে আন্দোলন করে কি হিন্দুদের উপকার করতে পারবে? এটা তো একটা আ রুচি অভিরুচির বিষয়। সম্পর্ক তো অনেক সেনসিটিভ বিষয়। হ্যাঁ? আমাদের গভর্নমেন্টকে বিপদে ফেলবে। আমরা আঙ্গুল চুষবো বসে, বসে। এটা তো এটা তো লাঠি নিয়ে লড়াই করতে হবে না। মানুষের লাঠি নিয়ে লড়াই করার বিষয় না। হ্যাঁ? যে হিন্দুদের সাথে আমাদের মারামারি করতে হবে। কিছু না। জাস্ট সিম্পলি সম্পর্ক যদি ত্যাগ করে, একে অপরের সাথে কথাবার্তা না বলে, হিন্দুরা অনেক টাইট সিচুয়েশন এ পড়ে যাবে। আমরা তো কখনো এটা তো তারা বিপদে ফেলছে। আমরা এটাকে হিন্দু ভাইরা তাদের জাজমেন্ট করা উচিত। ঠিক আছে? এই যে চট্টগ্রামে খুন হলো, হিন্দু ভাইরা স্বস্তিতে পড়ছে না অস্বস্তিতে পড়েছে বলেন? অস্বস্তিতে পড়েনি? যে তাদের সম্প্রদায়ের দ্বারা একজন মুসলিম খুন হয়েছে। ফরিদপুরে অযথা ২ জন নির্মাণ শ্রমিককে পিটায়ে মেরে ফেলল। হিন্দু ভাইদের খুব সম্মান হয়েছে? যারা এগুলো করেছে তারা কি সম্মান করেছে? সম্মান বাড়িয়েছে? বা আমাদেরই যদি কেউ হিন্দুর মাথায় বাড়ি দেয়, এতে কি মুসলিমদের সম্মান বাড়ে? এগুলো মুসলিমদের সম্মান বাড়ে না। মানে আমার উগ্রতা দ্বারা আমার সম্মান বাড়ে না, হিন্দুদের উগ্রতা দ্বারা হিন্দুদের সম্মান বাড়ে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমাদের পার্শ্ববর্তী দেশ এটা বিশ্বাস করতে হবে। বাংলাদেশ সুখে থাকলে তাদের জ্বালাপোড়া শুরু হয়। বাংলাদেশের সার্বভৌমত্ব ইন্ডিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি। এটা আমি আপনাদেরকে বলছি যে আমরা যদি ভালো থাকি, আমাদের এখানে নিরাপত্তা ভালো থাকে, তাহলে ভারত ভালো থাকবে না। আমার এখানে ব্যবসা ভালো হলে ভারতের ব্যবসা ভালো হবে না। আমার এখানে কৃষি ভালো হলে ভারতের কৃষি পণ্য বিক্রি কমে যাবে। এগুলো সবকিছু নির্ভরশীল। এই কারণেই তো তারা আমাদের নদীগুলোর উপর বাঁধ দেয়। বাঁধ দিয়ে আমাদের স্রোতগুলো বন্ধ করে দিয়ে আমাদের ক্ষতি করে। এই ক্ষতি না করলে আমাদের কাছে কৃষি পণ্য বিক্রি করবে কিভাবে? এটা দীর্ঘমেয়াদী একটা তাদের পলিসি, ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এখনো কেন আন্তর্জাতিক আদালতে যাইনি, এটাই একটা অদ্ভুত বিষয়। এটাই একটা অদ্ভুত বিষয়। এটা নিয়ে লড়াই করা দরকার। এটা আন্তর্জাতিক আদালতে লড়াই করা দরকার। তারপরে এই বাঁধগুলো যদি সম্ভব হয় মিসাইল মেরে এসব বাঁধ ভেঙে দেওয়া উচিত। মিসাইল, বোমা-টোমা যা আছে এসব আমাদের গেরিলা স্টাইলে ১৯৭১ সালে আমরা যেরকম যুদ্ধ করছি, এ সকল বাঁধের নির্মাণ এগুলো সব ডিনামাইট দিয়ে ভেঙে দেওয়া উচিত। এছাড়া তো আমাদের সংকট, আমার কৃষি ধ্বংস করছে। সারা বছর পানি জমায়ে রেখে, রেখে শয়তানি করে ইতরের মতো মানে বর্ষাকালে তারা এগুলো ছেড়ে দিয়ে আমাকে প্লাবিত করছে। আমার মুহূর্তের মধ্যে ৩০,০০০ কোটি টাকা, ৪০,০০০ কোটি টাকা আমার লস করে দিচ্ছে বাংলাদেশের। হ্যাঁ? এক এক বন্যা দিয়ে ৪,৫০০ খামারই ধ্বংস করে দিয়েছে। আমার ডিমের সংকট হচ্ছে, আমার সবজি নষ্ট, আমার পেঁয়াজ, মরিচ সব নষ্ট করে দিচ্ছে। এটা তাদের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র। আমাদের
একটা টেকসই পলিসি দরকার এই বাংলাদেশকে আমাদেরকে রক্ষা করার, নিজেদেরকে রক্ষা করার জন্য। এবং এই পলিসিটা হবেই আমাদের ভূ রাজনৈতিক সম্পর্ককে কেন্দ্র করে। আমরা আমাদের বন্ধুকে এটা আগে নিরূপণ করতে হবে। আমার বন্ধু নেপাল, আমার বন্ধু ভুটান এবং আমার কৌশলগত বন্ধু চায়না, আমার কৌশলগত বন্ধু পাকিস্তান, আমার কৌশলগত বন্ধু আফগানিস্তান এবং ভারত আমার ঘাড়ের উপর বসে আছে। এইজন্যই সে আমার শত্রু। এটা আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এবং আমার সাথে প্রতিদিন তার পারস্পরিক সম্পর্কে অবনতি ঘটছে। আমার সীমান্তে নাগরিক হত্যা করছে। গত 15 বছরে 16 বছরে 1120 জন মানুষ হত্যা করা হয়েছে। প্রতিবাদে আমি একজন ভারতের নাগরিককে যদি হত্যা করতাম তাহলে এই সংখ্যাটা 1120 এর জায়গায় 500 নেমে আসতো। ঠিক আছে? আপনি যদি প্রতি উত্তরে 10 জন ভারতীয় নাগরিককে হত্যা করতে পারতেন, হ্যাঁ? এই যে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে, তাহলে এই সংখ্যা 100 তে নেমে আসতো। আর যদি আপনি 50 জনকে মারতে পারতেন তাহলে ওই 50 জনে স্থির হয়ে যেত, একজন বাংলাদেশীও আর নেক্সট খুন হতো না। এই বিষয়গুলো খুবই জরুরি। যখন 78 জন বাংলাদেশী জেলেকে বাংলাদেশী সীমান্তে ঢুকে নিয়ে ধরে নিয়ে গেল, ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হলো বাংলাদেশে কিছু মোবাইল চোর ধরা পড়েছে, যারা ভারতের মোবাইল চুরি করে নিয়ে আসে এখানে এসে বিক্রি করে। ইন্ডিয়ান চোরা কারবারি, ওই 12 জন ইন্ডিয়ান চোরা কারবারি ধরা পড়েছে। বাংলাদেশের ভিতরে অন্যায়ভাবে ড্রাগ ব্যবসা করতে এসে অনেক ইন্ডিয়ান ধরা পড়েছে। বাংলাদেশের অভ্যন্তরে মাছ ধরতে এসে আটক হয়েছে। ওদেরকে ছাড়াতে চায় ইন্ডিয়া। এই জন্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুটো জাহাজ, তারা হলো দুটো ট্রলার নিয়ে গিয়ে আটকে রেখে দিয়েছে। এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেদিন এই গ্রেপ্তার করলো সেদিন বাংলাদেশে 10 লাখ ইন্ডিয়ান যদি থাকে অবৈধভাবে, 10 লাখের মধ্যে 1000 ইন্ডিয়ানকে গ্রেপ্তার করতেন। পরের দিন 78 জনকে ওখান থেকে বাবা ফেরত দিচ্ছি, এদেরকে ছাইড়া দাও। ঠিক আছে? এগুলো রাষ্ট্রের মেরুদণ্ডের বিষয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো এই জায়গাগুলোতে সবাই শুধু মানে কথা বলতে পছন্দ করে। মাইক পাইলে মাইক ছাড়ে না। কথা বলতেছে, কত মুখরোচক কথা বলতেছে যে বিপ্লবের মানে আপনার হলো মহানায়ক তারা। হ্যাঁ, কথা বলতেছে কিন্তু কাজের বাস্তবায়ন হলো পলিথিন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, পলিথিন নিয়ে ব্যস্ত। যখন পলিথিন নিয়ে সকাল বিকাল 3 বার ব্রিফিং করে আমাদের সুন্দরী উপদেষ্টা, তখন আমি বলতেছি হায় রে, ছাড়ছে। এরা তো কোনো কাজ নাই, এরা পলিথিন নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন? হ্যাঁ, তারপরে সেন্ট মার্টিন নিয়ে দিনে 3 বা 4 বার করে বক্তব্য দিচ্ছে। আমি কই হায় রে, এরকম কাজ নাই। সেন্ট মার্টিন নিয়ে সারাক্ষণ বক্তব্য দিচ্ছে। সেন্ট মার্টিনের অবস্থা এমন করছে, কুত্তাকে এখন বিরিয়ানি রান্না করে খাওয়ানো লাগে। এই হলো অবস্থা। মানে সেন্ট মার্টিনের অবস্থা এত ভালো করেছে তারা। তো যখন এগুলো করছে তখন বুঝতে পারছে, ওহো, সরকার তো মূল কাজে দৃষ্টি নাই, এদের তো কোনো কাজ নাই, এরা কি যে সংস্কার করবে? তো এই হলো অবস্থা আর কি। জি, ধন্যবাদ জনাব তারেক। ওবায়দুল কাদের বিষয়টা নিয়ে একটু আপনার মন্তব্যটা চাইতে। ওবায়দুল কাদের বিষয় কি? শোনেন, আমি বলি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে না যে ওবায়দুল কাদের বাংলাদেশ আছে, তারা জানে না। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে এবং আমরা এগুলো প্রশাসনের বিভিন্ন স্তরে বলেছি। ঠিক আছে? এগুলো লুকোচুরির বিষয় নাকি? এই সরকার কি ডিসিশন নেয়নি 625 জন আওয়ামী লীগ নেতাকে সেফ এক্সিট দিবে? নেয়নি? এগুলো কি অস্বীকার করতে পারবে নাকি? স্বরাষ্ট্র উপদেষ্টা সব কি বলে উল্টাপাল্টা কথা, যে আমরা তো জানতাম না। তারা জানে না? তারা নিজেদের গাড়িতে করে, সেনাবাহিনীর গাড়িতে করে, সাংবাদিকদের গাড়িতে করে করে ভারতে হলো এই আওয়ামী লীগ নেতাদেরকে পার করে দিচ্ছে। তাহলে গেছে কিভাবে? এছাড়া আর কিভাবে যাওয়ার সুযোগ আছে বলেন? তাদের পলিসি এটা, তাদের নীতি শেখ পরিবারের কাউকে আদালতে উঠাবে না। তাদের নীতি এটা, তাদের কৌশলগত অবস্থান এটা, তাদের নীতি এটা। আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করবে না, তাদের নীতি। এই মুহূর্তে আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষ না, আওয়ামী লীগ এই সরকারের প্রতিপক্ষ না। এবং আপনার হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ না। এটা আমাদের বুঝতে হবে, তাদের প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ না। সম্ভাব্য যারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে, গণতন্ত্রের জন্য লড়াই করছে, ভোটাধিকারের জন্য লড়াই করছে, তারা এখন এই সরকারের প্রতিপক্ষ। বৈষম্য বিরোধীরা তাদের প্রতিপক্ষ। এখন সবাই মিলে নির্বাচন কমিশন গঠন করেছে, অথচ বৈষম্য বিরোধীরা সংবাদ সম্মেলন করে বলতেছে আমরা এই নির্বাচন কমিশন মানি না। মানে আরো সময় দরকার। এখন একটা সরকার, কোন একটা টিম প্রস্তুতি নিবে, সেই জন্য কি দেরি করতে পারে নির্বাচনের জন্য? এটা কি নৈতিক মানদণ্ড নাকি ভোটের জন্য? এগুলো কি ধরনের কথা? সব উল্টাপাল্টা পথে হাঁটতেছে। আমরা একবারে শুরুতে বলেছিলাম, 7 আগস্টে আমি বলেছিলাম যে দ্রুত নির্বাচন প্রয়োজন, গণতান্ত্রিক শক্তি প্রয়োজন। কারণ গণতান্ত্রিক শক্তি ছাড়া
আবার অনেকে বলে বিএনপি নাকি আওয়ামী লীগের সঙ্গে আঘাত করতেছে। আমি বলছি হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আঘাত করতেছে। সামনে নির্বাচনে বিএনপি আর আওয়ামী লীগ জোট গঠন করে নির্বাচন কইরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি, আর খালেদা জিয়া হবে, বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। এই হলো বিএনপি আর আওয়ামী লীগ হলো জোট করতেছে।